আজকের গল্পটা পাকিস্তান এয়ারফোর্সের এক অবিশ্বাস্য কাণ্ড নিয়ে কিভাবে ওরা চীনের একটা ত্রুটিপূর্ণ যাকে বলে একটা শিল্প দুর্ঘটনা সেই রকম একটা ফাইটার জেটকে নিয়ে এক কিংবদন্তির যুদ্ধযন্ত্রে বদলে দিল। চলুন শুরু করা যাক এই দারুণ জার্নিটা। শুধু একবার ভাবুন, পাকিস্তানের সেরা টেকনিশিয়ানরা চীনের তৈরি শেনিয়াং J6 ফাইটারটা প্রথমবার দেখছে, আর দেখেই তাদের মুখ একেবারে ফ্যাকাশে। তাদের একজন তো বলেই বসলেন, এটা তো একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে। আর ঠিক এই একটা কথা থেকেই আমাদের আজকের গল্পের আসল ড্রামাটা শুরু। ব্যাপারটা বুঝতে হলে তখনকার পাকিস্তান এয়ারফোর্স কিন্তু আমেরিকার বানানো F-86 সেব্রের মতো সফিস্টিকেটেড নিখুঁত বিমানে অভ্যস্ত ছিল। ওটা ছিল যেন একটা সার্জেনের স্ক্যালপেল। আর তার জায়গায় হাতে কি এলো? চীনের J6, একটা মোটাসোটা ভোতা কুরুলের মতো, দেখতে একেবারে সাদামাটা, কিন্তু ডেসপারেট পরিস্থিতিতে এটাই ছিল তাদের একমাত্র ভরসা। এখন প্রশ্ন আসতেই পারে, তাই না, যে কেন পাকিস্তান হঠাৎ করে এমন একটা বিমান নিতে বাধ্য হলো? আসলে এর পেছনের কারণটা লুকিয়ে আছে ১৯৬৫ সালের এক বিরাট ভূরাজনৈতিক সংকটের মধ্যে, আর সেটা হলো আমেরিকার অস্ত্র নিষেধাজ্ঞা। ১৯৬৫ সালে ভারতের সাথে যুদ্ধের পর আমেরিকা হঠাৎ করে পাকিস্তানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করে দিল, আর এর ধাক্কায় পাকিস্তানের প্রায় পুরো এয়ারফোর্স, যেটা কিনা আমেরিকান প্লেনের ওপরই চলত, সেটা এক রাতের মধ্যে প্রায় অকেজো হয়ে গেল। ভাবুন তো, ওদের দারুণ দারুণ সব জেট প্লেনগুলো যেন রাতারাতি মিউজিয়ামের জিনিস হয়ে গেল। এটা ছিল তাদের জন্য এক কথায় অস্তিত্বের সংকট। তো যখন পশ্চিমারা দরজা বন্ধ করে দিল, তখন পাকিস্তানের আর কোনো উপায় ছিল না। নিরুপায় হয়ে তারা সাহায্যের জন্য তাকালো উত্তরের দিকে, চীনের দিকে। এটা ছিল একেবারে হতাশা থেকে নেয়া একটা পদক্ষেপ, আর এই পদক্ষেপটাই কিন্তু পরে পাকিস্তান আর চীনের সম্পর্কের ভিত্তি গড়ে দিয়েছিল। আচ্ছা, এবার আসা যাক সেই প্লেনটার কথায়, শেনিয়াং J6। এটা আসলে সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত MiG-19-এর একটা চাইনিজ কপি ছিল। কিন্তু পাকিস্তানি পাইলটরা যখন প্রথমবার এই যন্ত্রটা দেখল, তাদের জন্য এটা ছিল একটা বিরাট বড় ধাক্কা। কাগজে কলমে দেখলে J6 কিন্তু বেশ শক্তিশালী একটা ফাইটার। সোভিয়েত MiG-19-এর লাইসেন্স চাইনিজ ভার্সন, সুপারসনিক স্পিড, দুটো বিশাল ইঞ্জিন আর 3টে ভয়ঙ্কর ৩০ মিলিমিটার কামান। কিন্তু এই দারুণ স্পেসিফিকেশনের আড়ালেই লুকিয়েছিল আসল সমস্যাগুলো। পাইলটদের জন্য তো এটা ছিল রীতিমতো একটা দুঃস্বপ্ন। ককপিটটা এত ছোট আর বদ্ধ যে দম আটকে আসত। কন্ট্রোলগুলো ছিল কনফিউজিং, অনেকটা সাবমেরিনের মতো। আর ইঞ্জিনের গরমে ককপিটটা তো রীতিমতো একটা চুল্লি হয়ে যেত। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল কি জানেন? হাই স্পিডে প্লেনটা এমন কাঁপত যে মনে হতো দাঁতগুলো সব খুলে পড়ে যাবে। পাইলটদের ভয় হতো যে মাঝ আকাশে হয়তো প্লেনের নাট বল্টু রিভেটগুলোই খুলে পড়ে যাবে। শুধু পাইলটদের কথাই বা বলি কেন, গ্রাউন্ড ক্রুদের জন্য একটা বড় শক অপেক্ষা করছিল। তারা দেখল যে J6-এর ইঞ্জিনের সার্ভিস লাইফ অবিশ্বাস্য রকম কম। আমেরিকান ইঞ্জিনের তুলনায় কিছুই না। কত জানেন? মাত্র ১০০ ঘন্টা। ভাবা যায়? তো বুঝতেই পারছেন, গ্রাউন্ড ক্রুদের জন্য এটা ছিল একটা বিভীষিকা। একদিকে আমেরিকান ইম্পেরিয়াল সিস্টেমের বদলে মিট্রিক টুলস ব্যবহার করতে হচ্ছে, অন্যদিকে নিম্নমানের ওয়্যারিং আর সারাক্ষণ তেল লিক করার সমস্যা তো ছিলই। সব মিলিয়ে এটাকে মেনটেন করাই ছিল প্রায় অসম্ভব। পার্টসের এমন অভাব দেখা দিল যে ওদের একটা জেট থেকে পার্টস খুলে আরেকটা জেটে লাগাতে হতো। এই প্রসেসটাকে বলে ক্যানিবালাইজেশন। কিন্তু পাকিস্তান এয়ারফোর্স এই ব্যাড কপিটা নিয়ে বসে থাকার পাত্র ছিল না। তারা একটা দারুণ সিদ্ধান্ত নিল। ঠিক করল যে এই প্লেনটাকে তারা নিজেরাই নতুন করে ডিজাইন করবে, নিজেদের মতো করে বানাবে, জন্ম দেবে এক নতুন হাইব্রিড অস্ত্রের। অবশ্যই এই বদলটা রাতারাতি হয়নি। ৬০-এর দশকের শেষের দিকে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স তৈরি করা হলো। তারপর একটা খুব সাহসী সিদ্ধান্ত নেওয়া হলো, এই চাইনিজ প্লেনে ওয়েস্টার্ন টেকনোলজি ঢোকানো হবে। যেমন ব্রিটিশ মার্টিন বেকার ইজেকশন সিট বসানো হলো। তারপর একটা গোপন প্রজেক্টে আমেরিকান সাইডউইন্ডার মিসাইলও লাগানো হলো ডানায়। আর ১৯৭১ সাল আস্তে আস্তে তৈরি হয়ে গেল সুপার ফার্মা, প্রাচ্যের শক্তি আর পশ্চিমের বুদ্ধির এক অসাধারণ মিশেল। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে পরিবর্তনগুলো কতটা বড় ছিল। দেখুন, চাইনিজ ইজেকশন সিট ছিল আনরিলায়েবল, তার বদলে বসানো হলো ব্রিটিশ মার্টিন বেকার সিট। শুধু ৩টে কামানের জায়গায় যোগ হলো AIM-9B সাইডউইন্ডার মিসাইল। আর ইঞ্জিনের লাইফ, সেটা প্রায় ১০০ ঘন্টা থেকে বেড়ে ২০০ ঘন্টা হয়ে গেল। পাকিস্তানি ইঞ্জিনিয়াররা প্লেনটার প্রত্যেকটা ক্রিটিক্যাল পার্ট আপগ্রেড করে ফেলেছিল। এরপর এলো আসল পরীক্ষার সময়, ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ। এবারই প্রমাণ হবে যে এই হাইব্রিড অস্ত্রটা আসলে কতটা কাজের। আর যুদ্ধের ময়দানে ঘটল এক মজার ব্যাপার।
J6-এর যে দিকগুলো পাইলটদের জন্য সমস্যা ছিল, যেমন এর কাঁচা শক্তি, প্রচণ্ড গতিতে উপরে ওঠার ক্ষমতা, সেইগুলোই ক্লোজ ডগ ফাইটে এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হয়ে দাঁড়ালো। আর সেই ঐতিহাসিক মুহূর্তটা আসলো যখন একটা J6 থেকে প্রথমবার সফলভাবে সাইড উইন্ডার মিসাইল ফায়ার করা হলো। ভারতীয় পাইলটরা তো একেবারে হতবাক। তারা ভাবতেই পারেনি যে একটা গান ফাইটের দূর থেকে মিসাইল ছুটতে পারে। এটাই ছিল পাকিস্তান এয়ারফোর্সের সেই সিক্রেট প্রজেক্টের আসল সাকসেস। এর ফলাফল কি হল? অসাধারণ। J6 ভারতের খুব অ্যাজাইল ক্ষিপ্র গ্ন্যাট ফাইটারের বিরুদ্ধে এতটাই সফল হল যে এর নামই হয়ে গেল গ্ন্যাট কিলার। কিল টু লস রেশিওটা দেখলেই বোঝা যায় এর কার্যকারিতা। কিন্তু J6-এর গল্পটা শুধু যুদ্ধ জেতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর প্রভাব ছিল আরও অনেক গভীর। এটা দুটো দেশের ভবিষ্যৎকেই নতুন করে গড়ে দিয়েছিল। পাকিস্তান এয়ারফোর্সের এই সাফল্যে চীনারা এতটাই অবাক আর ইমপ্রেসড হয়েছিল যে তারা তাদের ইঞ্জিনিয়ারদের পাকিস্তানে পাঠালো এই মডিফিকেশনগুলো স্টাডি করার জন্য। আর এই টেকনোলজি শেয়ারিংয়ের ফলেই পাকিস্তান আর চীনের মধ্যে আয়রন ব্রাদারহুড বা লৌহ ভ্রাতৃত্ব আরও মজবুত হয়। সহযোগিতার এক নতুন দিগন্ত খুলে যায়। আর এই পুরো জার্নিটার ফল হল আজকের JF-17 থান্ডার ফাইটার। ব্যাপারটা একটু খেয়াল করলেই বোঝা যাবে। দেখুন, J6-কে হাইব্রিড বানানোর যে অভিজ্ঞতা, সেখান থেকেই দুটো দেশের মধ্যে পার্টনারশিপ গভীর হয়। আর সেই পার্টনারশিপের চূড়ান্ত ফল হল আজকের এই মডার্ন JF-17 থান্ডার, যেটা পাকিস্তান আর চীন একসাথে তৈরি করেছে। শেষ পর্যন্ত J6-এর গল্পটা শুধু একটা প্লেনের গল্প হয়ে থাকে না, এটা হয়ে ওঠে আত্মবিশ্বাস আর উদ্ভাবনের গল্প। কিভাবে মানুষ তার বুদ্ধি দিয়ে প্রযুক্তি সীমাবদ্ধতাকে পার করে যেতে পারে তার একটা দারুণ উদাহরণ। কারণ যুদ্ধটা আসলে মেশিন জেতে না, জেতে সেই মানুষটা যে মেশিনটা চালায় তার সাহস আর বুদ্ধি দিয়ে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের দিনের এমন আর কি মাস্টারপিস আছে যার শুরুটা হয়েছিল গতকালের একটা ত্রুটিপূর্ণ কপি থেকে? ভেবে দেখলে কিন্তু প্রায়ই দেখা যায় সেরা ইনোভেশনগুলো আসে কোনো ফ্লড জিনিসকে নিয়ে তাকে আরও ভালো, আরও পারফেক্ট করে তোলার চেষ্টা থেকেই।